আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। সিবিএসই আইসিএসসি ক্লাস 10-এর সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা একটা কমন টপিকস, যেটা তোমাদের সুবিধে হবে। আমি প্রথমে বলবো যে ফরেস্ট কাকে বলে। আমরা একদম সৃষ্টির প্রথমে যখন মানুষের আবির্ভাব হয়নি তখন কিন্তু সারা পৃথিবী ঘন জঙ্গলে আবদ্ধ ছিল। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে যদি অনেক ধরনের গাছের সমাহার থাকে তবে তাকে আমরা ফরেস্ট বলবো। আচ্ছা, তাহলে ফরেস্ট কাকে বলবো না, যেখানে ন্যাচারাল ভেজিটেশন, দ্য ন্যাচারাল ভেজিটেশন ইজ কল্ড ফরেস্ট। ভারতবর্ষে তার আগে যে ফরেস্টের দরকারটা কি, আমরা যারা বৃক্ষ ছাড়া গাছগাছরা ছাড়া বাকি যারা আছি তারা একটা জিনিস কমন ফিচার্সের মধ্যে পড়ি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই অক্সিজেন ইনটেক করি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। তাহলে অথচ গাছ তারা সম্পূর্ণ উল্টো করে। কি করে? তারা অক্সিজেনটাকে ছেড়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে দিনের বেলায়, যখন তারা খাবার তৈরি করে। তাহলে আমরা জীব সমাজ আর বৃক্ষ সমাজ পরস্পরের পরিপূরক। খাবার উৎপাদন করতে বাঁচতে গেলে গাছকে অক্সিজেন ছেড়ে দিতে হবে, কার্বন ডাইঅক্সাইড নিতে হবে। আবার আমাদের যদি আমরা বাঁচতে যাই তাহলে আমাদেরকে অক্সিজেন নিতে হবে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিতে হবে। তাহলে দেখো, এটা একটা অদ্ভুত প্রকৃতির লীলা, যে প্রকৃতি কি সুন্দরভাবে গাছ এবং প্রাণীর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করে গেছে। তাহলে গাছের ফরেস্টের প্রধান ইম্পর্টেন্স ফিচারই হচ্ছে যে গাছ ছাড়া, অক্সিজেন ছাড়া কিন্তু আমরা জীব সমাজ বাঁচতে পারবো না। তাছাড়া যেখানে প্রচুর গাছ থাকে, গাছ আমাদের কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া, তারপর গাড়ি ঘোড়া থেকে যে সমস্ত বিষাক্ত ধোঁয়া বেরোয় সেগুলোকে গাছ কি করে? শোষণ করে নিতে পারে। তাই যেখানে অনেক গাছ থাকবে সেখানে কিন্তু পলিউশন কম হবে। তাহলে এই কারণেও আমাদের জীবনে কিন্তু গাছের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, গাছ ক্লাইমেট কন্ট্রোলার হিসাবে কাজ করে। অর্থাৎ যেখানে গাছ বেশি সেখানে গাছ কি করে না, ময়েশ্চার ধরে রাখে, ফলে সেই জায়গাটা অপেক্ষাকৃত ঠান্ডা। আমরা একটা খোলা মাঠে, যেখানে আশেপাশে কোথাও গাছ নেই, খোলা মাঠকে যখন এই গরমের মধ্যে যদি ক্রস করি তাহলে আমরা দেখব যে আমরা পাচ্ছি না, হাঁসফাঁস করছি গরমে। কারণ আমাদের মাঠটা প্রচণ্ড গরমে পার হতে যে পরিমাণ অক্সিজেন লাগছে সেই পরিমাণ অক্সিজেন কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি না। আবার আমরা যদি একটা বটবৃক্ষের তলায় গিয়ে দাঁড়াই, আমরা ঠান্ডা বোধ করি, হাওয়া পাই। অর্থাৎ এই থেকেই বোঝা যায় গাছ ক্লাইমেটকে চেঞ্জ করে। আচ্ছা, সাগর পাড়ে, যারা তোমরা সাগরের ধারে গেছো দেখেছো, সাগরের ধার বরাবর অনেক ঝাউ গাছ, নারকোল গাছ এসব লাগানো থাকে।
তার কারণ হচ্ছে যে সয়েল, মাটি, সাগরের নোনা জলে মাটি ক্ষয় হয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু গাছ সেই ক্যাপাবিলিটি রাখে যে ক্ষয় হয়ে যাওয়া মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারে। সেই কারণে সাগরের কোস্ট, সাগর যাতে বেরিয়ে না যায় সেই জন্য কোস্ট বরাবর অঞ্চলে আমরা প্রচুর নারকোল গাছ, অর্থাৎ লবণাক্ত জমিতে যে গাছ হয়, নারকোল গাছ, ঝাউয়ের বন, এসব আমরা দেখে থাকি। অর্থাৎ মাটি ক্ষয় হওয়া থেকে আমাদের রক্ষা করে কে না গাছ। এছাড়া আর একটাও আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যারা বাস করি তারা সবাই জানি যে প্রতি বছর আমাদের একটা করে ঝড় ফেস করতে হয়, কিন্তু সেই ঝড় উপকূল থেকে যখন আস্তে আস্তে ভেতরে ঢোকে তখন তার তাণ্ডব অপেক্ষাকৃত কমে যায়। এর কারণ কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের এই ক্যাপাবিলিটি আছে যে সে সেই ঝড়ের তীব্র গতিকে আটকে দিতে পারে। তাহলে ঝড়, মারাত্মক আকারের ঝড়কেও কিন্তু এই অরণ্য কন্ট্রোল করে দিতে পারে। তাহলে গাছ কিন্তু ঝড় জলকেও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, গাছ থাকলে কাঠ থাকে। কারুর প্রচুর আমের বাগান আছে, তো সে জানে সেই আম মার্কেটে বিক্রি হয়। কারুর শাল গাছ, শালের কাঠ, শাল পাতা সব কিন্তু ইকোনমিক্যাল পারপাসে ব্যবহার করা হয়। অর্থাৎ গাছ কিন্তু আমাদের অর্থনৈতিক দিক থেকে যাতে আমরা উন্নত হই সেদিক দিয়েও সাহায্য করে। এছাড়া ফুল, এখন তো ফুলের গাছ বা ফুল একটা বিশাল ডিম্যান্ডের জায়গা, তাই বিস্তীর্ণ অঞ্চলে এখন ফুলের চাষ করা হয়। ইকোনমিক্যালি ডেভেলপড করতে গেলে আমাদের গাছকে ছাড়া চলবে না। এবার আমরা আসি ইন্ডিয়ার কথায়। ইন্ডিয়ায় কি ধরনের ফরেস্ট আছে? ইন্ডিয়ায় কিন্তু সব জায়গায় একই রকম বৃষ্টিপাত হয় না, একই রকম মাটি নয়, একই রকম ক্লাইমেট নয়। তাহলে ইন্ডিয়ায় আমরা দেখতে পাই যে ক্লাইমেট, টেম্পারেচার, হাইট, ওয়েদার, এই সমস্ত কিছুকে নির্ভর করে আমরা ইন্ডিয়ান ফরেস্টকে 6 ভাগে ভাগ করতে পারি। 6 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। প্রথমকে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, নাম শুনেই বুঝতে পারছি ট্রপিক্যাল, উচ্চতায় রয়েছে। সেকেন্ড, ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট বা মনসুন ফরেস্ট, অর্থাৎ আমাদের যে মৌসুমি আবহাওয়া, সেই আবহাওয়াজনিত কারণে যে ফরেস্ট তৈরি হয়েছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ট্রপিক্যাল ডেজার্ট, 4 নাম্বার হচ্ছে লিটোরাল ফরেস্ট এবং 5 হচ্ছে মাউন্টেন ফরেস্ট। আচ্ছা, তাহলে আমরা এভারগ্রিন কটা ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট और মনসুন ফরেস্ট, ট্রপিক্যাল ডেজার্ট, লিথোরাল ফরেস্ট আর মাউন্টেন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আমরা যে অঞ্চলে এভারগ্রিন, যে গাছের পাতা সবসময় সবুজ থাকবে, তাহলে
এই অঞ্চলে আমাদের বুঝে নিতে হবে, এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি হবে, তাই তো? বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেই গাছ ভালো থাকে, গাছ জল পায়, অক্সিজেন পায়, সূর্যালোক পায়, সুতরাং সেখানের পাতা এভারগ্রিন থাকবে। তাহলে যেখানে বৃষ্টিপাত মোটামুটি 70% হয়ে থাকে, সেই অঞ্চলে কিন্তু আমরা এই জাতীয় ফরেস্ট দেখতে পাই। আচ্ছা, অর্থাৎ প্রায় 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে, বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আমরা এই এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এই ধরনের এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। আচ্ছা, টেম্পারেচারও এখানে থাকতে হবে 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার এই ধরনের ফরেস্ট কেরাম, এই ধরনের ফরেস্টের বৈশিষ্ট্য আমি প্রথমেই বললাম, এই গাছের পাতা চিরসবুজ থাকে। এ গাছের পাতা কেরাম, এ গাছের পাতা একটু সরু আর ফ্ল্যাট। ফ্ল্যাট কেন? যাতে বৃষ্টির জল পড়ে সেটা নিচে পড়ে যেতে পারে। এ গাছের বৃক্ষ জাতীয় গাছ, অর্থাৎ মোটা গুঁড়ের যে গাছ, সেই জাতীয় গাছ এখানে বেশি হবে। আর এখানে কি হবে না, বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাবো। আমরা জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই। আচ্ছা, এই গাছ উচ্চতা বিশিষ্ট হবে, লম্বা হবে। তাছাড়া এই গাছ কিরম হবে না, সানলাইট পায়, বৃষ্টি পায়, অর্থাৎ গাছ তার খাদ্য সব কিছু পায়। সুতরাং এই জাতীয় ফরেস্ট খুব হৃষ্টপুষ্ট হবে। যত মূল্যবান ফরেস্ট রয়েছে তার মধ্যে এভারগ্রিন ফরেস্ট কিন্তু অন্যতম ফরেস্ট। এখানে অনেক ইকোনমিক্যালি যেগুলো খুব প্রয়োজনীয় গাছ সেগুলো এখানে দেখা যায়। যেমন মেহগিনি, মেহগিনি কাঠ শ্রীলঙ্কায়, আমাদের দেশে মেহগিনি সেগুন বা খুব কম পরিমাণ পাওয়া যায়, দুর্লভই বলা যেতে পারে। শ্রীলঙ্কায় এটা প্রচুর পরিমাণ দেখা যায়, আমাদেরও দেখা যায়, কেরালার দিকটা দেখা যায়। হ্যাঁ, মেহগিনি প্রথম নাম উঠবে। রোজউড আছে, ইবনি আছে, রাবার আছে, সিসাম আছে। আচ্ছা, ব্যাম্বু আছে। ব্যাম্বুর ইকোনমিক্যাল ফিচার তো আমরা সবাই জানি, তাই না? আজকাল ব্যাম্বু দিয়ে তো আবার আচারও তৈরি হচ্ছে, খাবারেও লাগে বাঁশ, আমরা বাঁশই খেয়ে যাই। আচ্ছা, এবার তাহলে আমরা বোঝা গেল যে এই ধরনের যে এভারগ্রিন ফরেস্ট তাতে বহু মূল্যবান গাছ পাওয়া যায়। কি কি গাছ পাওয়া যায় এক্সাম্পল হিসাবে এগুলো লিখবে। এবার কোথায় কোথায় ভারতবর্ষের এই বনভূমি দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়, মহারাষ্ট্রে দেখা যায়, কর্ণাটকায় দেখা যায়। সাউথে কেন দেখা যায়? বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল না, কেরল ফেরলে বছরে 2 বার বৃষ্টি হয়, তাহলে এখানে তো এই এভারগ্রিন ফরেস্ট দেখা যাবে। ওই একটা সিনেমা সম্প্রতি বেরিয়েছে, তাতে দেখেছো যে চন্দন কাঠ চুরি করে আনা হচ্ছে, এই হচ্ছে। চন্দন কাঠের মতো দুর্লভ গাছ কিন্তু এই এভারগ্রিন ফরেস্টের একটা অন্যতম গাছ। আচ্ছা, এবার আর এক ধাপ, ট্রপিক্যাল ডেসিডিয়াস বা মনসুন ফরেস্ট। মনসুন ফরেস্ট যে প্রকৃতির খামখেয়ালির ওপর নির্ভর করে। মনসুন, আমাদের দেশে মনসুন ক্লাইমেট কি অনেকটা খামখেয়ালি, তাই না? এই সময় বৃষ্টি হবে তো এই সময় বৃষ্টি হলো না এবছর, পরে বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো সব ভাসিয়ে দিয়ে গেল, আবার তাড়াতাড়ি বৃষ্টি এসে গেল, আবার বৃষ্টিপাত হলোই না। এই প্রকৃতির খামখেয়ালির ওপরেই যে ফরেস্ট নির্ভর করে তাকে আমরা মনসুন ফরেস্ট বলে থাকি। আচ্ছা, এই ধরনের ফরেস্টেরও
100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। আর আমরা এভারগ্রিনে দেখেছি 200 সেন্টিমিটার বা তার বেশি, আর এখানে বৃষ্টিপাত লাগবে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটারের মধ্যে। আচ্ছা, আর হিউমিডিটি কিন্তু বেশি থাকতে হবে, অর্থাৎ ঘাম বেশি হবে। এই অঞ্চলের ফরেস্টের কাছে গিয়ে খুব ঘামবো, 50 থেকে 80%। আচ্ছা, এই ডিসিডিয়াস ফরেস্ট কি করে না, কিছু সময় বাদে, ধরো 6 থেকে 8 সপ্তাহ বাদে নিজের পাতা ফেলে দেয়, দিয়ে আবার নতুন পাতা হয়। আচ্ছা, এই ধরনের জঙ্গলের মধ্যেও আমরা কিন্তু অনেকটা মূল্যবান গাছ পেয়ে থাকি, তাই ইকোনমিক্যালি এই জঙ্গলেরও উপকারিতা আছে। শাল কাঠকে আসবাব, জানলা, দরজা তৈরি করতে বহু ব্যবহার করা হয়। সোনার দামের কাছাকাছি দাম হচ্ছে শাল কাঠের। হ্যাঁ, কেন না, এতে পোকা ধরে না। শাল কাঠের বৈশিষ্ট্য হচ্ছে এই কাঠটায় পোকা ধরে না। তাহলে এই ধরনের ফরেস্টে, মনসুন ফরেস্টে আমরা কিন্তু এই শাল কাঠকে দেখতে পাই। এছাড়া টিক দেখতে পাই, আবার স্যান্ডেলউড দেখতে পাই, অর্জুন দেখতে পাই, মহুয়া দেখতে পাই। মহুয়া হচ্ছে পুরুলিয়ায় একটা ধরনের বিশেষ গাছ, যে গাছের ফুল খুব সুগন্ধি। আবার এই ফুল ওষুধের কাজ করে। এই ফুলে আবার সাঁওতালরা, অধিবাসীরা এই ফুলের রসকে ব্যবহার করে, হ্যাঁ, নেশার দ্রব্য হিসাবে। হ্যাঁ, কিন্তু মহুয়া ফুলের আসল বৈশিষ্ট্য কি, এটা ওষুধে কাজ করে। আচ্ছা, এছাড়া আম, জাম, কাঁঠাল এই জাতীয় ফরেস্টের অন্তর্গত। আচ্ছা, তাহলে এই ধরনের গাছ কি কি কাজে লাগে? আসবাব তৈরি করতে কাজে লাগে। মহুয়া ফুল আমি বললাম খুব সুগন্ধিযুক্ত ফুল, তাহলে এটা দিয়ে পারফিউম তৈরি করা যাবে। ইকোনমিক্যাল প্রোডাক্ট সারা বিশ্বে আছে। তাছাড়া এই ধরনের জায়গায় অনেকেই হয়তো দেখে থাকবে, এক ধরনের বিশেষ গাছ হয়, যে গাছে ছোট ছোট লাল ফল হয়। এই ফলের রং হাতে করে নিলে, ঠোঁটে লাগালে ন্যাচারাল লিপস্টিক তৈরি হয়। এই ধরনের গাছও কিন্তু এখানে পাওয়া যায়। তাহলে সেটারও ইকোনমিক্যাল একটা দিক আছে। আচ্ছা, এবার এই ধরনের জায়গায় আমরা কীট দেখতে পাই, রেশম কীট, তারা গুটি করে থাকে। এই রেশম কীটের সেই লালার থেকে সুতো বের করে সিল্ক তৈরি হয়। তাহলে ইকোনমিক্যাল দিক থেকে এই জাতীয় বৃক্ষের খুব উপকারিতা রয়েছে। আচ্ছা, কোথায় কোথায় দেখা যায়? ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, বিহারে দেখা যায়, মহারাষ্ট্রে দেখা যায়, অন্ধ্রপ্রদেশ, কেরলে এই ধরনের ফরেস্ট দেখা যায়। ডেজার্ট বা থর্ন ফরেস্ট, ডেজার্ট বলতেই বুঝতে পারছি এটা কোথায়, ওয়েস্টার্ন পার্টে পাওয়া যায়, যেখানে বৃষ্টিপাত প্রায় নায়ের কাছাকাছি, সেই অঞ্চলে এই জাতীয় গাছ দেখা যায়। আচ্ছা, কেবলমাত্র বছরে 25 সেন্টিমিটার বৃষ্টি হলেই কিন্তু এই জাতীয় গাছ হয়ে যায়, আর টেম্পারেচার 25 থেকে 37-এর মধ্যে, 27-এর মধ্যে থাকতে হয়। আর হিউমিডিটি প্রায় না থাকারই কাছাকাছি। কেমন দেখতে? যেখানে বৃষ্টি হয় না সেই গাছের পাতা কিন্তু অনেক উপরে ওঠে না। বৃষ্টি হয় না মানে কি, সেখানে জল নেই। গাছ যত বড় হবে তত গাছও তো জলীয় বাষ্প, আমরা যেমন গরমে ঘামি, আমাদের গা থেকে জলীয় বাষ্প বেরোয়, তো গাছের গা থেকেও বেরোয়। গাছ
এই জলীয় বাষ্পটা যদি বের করে দেয়, একে তো জল নেই, তাহলে গাছ খাবে কি? সেই কারণে কি করে গাছ? জলীয় বাষ্প ধরে রাখে। এই গাছের পাতা হয় সরু এবং মোটা। মোটা কেন? থিকনেস এই কারণেই থাকে, গাছ তার অতিরিক্ত ময়েশ্চার এই পাতার মধ্যে সংরক্ষণ করে থাকে। ঠিক যেমন উট কি করে? তার পুঁজের মধ্যে জল ভরে রাখে এক্সট্রা টাইমে, ঠিক তেমন এও তাই করে থাকে। আবার এই গাছের শেকড় কিন্তু অনেক দূর অবধি চলে যায়। কেন? এখানে জল তো পাওয়া যায় না, তাই জল খুঁজতে 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 শেকড় নিচে নামতে থাকে, অনেক নিচে নেমে সে জল গ্রহণ করে। খুব কষ্ট করে এই গাছ থাকে। আর এই গাছের পাতার উপর একটা মোমের মতো অংশ থাকে। কেন? যাতে তার অতিরিক্ত অংশ, আমরা গরমকালে ভেসলিন ব্যবহার করি না, এই শীতকালে কেন না? শীতকালে আমরা ভেসলিন ব্যবহার করি এই কারণে আমাদের গাটা একটু মোমের মতো থাকবে, যাতে আমাদের ময়েশ্চারটা বাইরে বেরিয়ে না যাবে। ঠিক তেমন এই গাছের পাতাতেও একটা মোমের মতো অংশ আছে, যাতে গাছের এক্সট্রা ময়েশ্চারটা বাইরে বেরিয়ে না যায়। আচ্ছা, এখানে কি হয় না, এই ধরনের হলো কি কি গাছ পাওয়া যায়? বাবুল, বার, পাম, ডেট, খেজুর, আমরা আরবিয়ান অঞ্চলে পাওয়া যায়, নিম। আচ্ছা, এই ধরনের গাছ এখানে পাওয়া যায়। এবার এই ধরনের গাছের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট গাছ হচ্ছে, সেটা হচ্ছে ক্যাকটাস। আবার এই গাছে কাঁটা থাকে। কেন না? পাতা রূপান্তরিত হয় সরু সরু হয়ে কাঁটায়, কাণ্ডটাই থাকে, পাতা থাকে না, সেগুলো প্রায় কাঁটার মতো হয়ে থাকে। আচ্ছা, কোথায় কোথায় দেখা যাবে? রাজস্থানে দেখা যায়। রাজস্থানের আশেপাশে অঞ্চল, গুজরাট, পাঞ্জাবের ওয়েস্টার্ন পার্টটা, হ্যাঁ, ডেকানের কিছু কিছু অংশে দেখা যায়। এবার আমরা আসবো টাইডাল ফরেস্টে। টাইড, জোয়ার ভাটা যেখানে খেলে, তাহলে টাইডাল ফরেস্ট বলতেই আমরা বুঝতে পারছি সাগরের আশেপাশে। সাগরের আশেপাশের মাটি কেমন? লবণাক্ত। এই ধরনের গাছ সাগরের আশেপাশে থেকে কি করে? মাটিকে শক্ত করে ধরে রাখে, মাটিকে ক্ষয় হতে বারণ করে। আর আমি আগেই বলেছি যে এই ধরনের ক্ষয় তো হয় না, এই ধরনের গাছ সাগর থেকে ওঠা বড় বড় ঝড়কে কিন্তু অনেক পরিমাণে আটকে দিতে পারে। এই টাইডাল ফরেস্ট থাকার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঝড় বৃষ্টিটা, যে ঝড়টা আসে তার গতি অনেক স্লোথ হয়ে যায়, সেটা আরও বেশি বাড়তে পারত। তাহলে এখানে কি পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি না? পাতাগুলো এরম লম্বা লম্বা, এর মূলগুলো এরম লম্বা লম্বা হয়ে উঠে উঠে থাকে। আচ্ছা, কেন? প্রায় 22 ডিগ্রি টেম্পারেচার লাগে, মাটি তো লবণাক্ত লাগে, আর এই অঞ্চলে বৃষ্টিপাত তো মোটামুটি হয়ে থাকে না সাগর পাড়ে। তাহলে এই ধরনের যে প্রায় 200 সেন্টিমিটারের কাছে বৃষ্টিপাতের একটা পরিমাণ প্রায় 200 সেন্টিমিটার বা তার ওপরেও হতে পারে। আচ্ছা, এই ফরেস্ট কিন্তু খুব ঘন, যেখানেই বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেখানেই ফরেস্ট কিন্তু খুব ঘন ফরেস্ট হয়। আচ্ছা, এই ফরেস্ট আমাদের সয়েল ইরোশন প্রোটেক্ট করে। এই গাছ প্রচুর অক্সিজেন ক্রিয়েট করে। হ্যাঁ, সুতরাং ইকোনমিক্যালি এই গাছের রুটও খুব বড়, অনেক ডিপতে চলে যায়,
ফলে মাটিকে আরও বেশি আঁকড়ে থাকে এবং তার মূলগুলো ওপরে ওপরে উঠে আসে। কেন? যেহেতু বালি আর মাটি এমনভাবে থাকে, জলের নিচে বেশি পরিমাণ অক্সিজেন থাকে না। রাত্রির বেলায় কিন্তু গাছের অক্সিজেন লাগে, তাই না? গাছ নিঃশ্বাস নেয় রাত্রিবেলায়, তার অক্সিজেন লাগে। সেই এক্সট্রা অক্সিজেনটা পেতে এদের মূলগুলো ওপরের দিকে উঠে আসে। হ্যাঁ, মূল কি করে? খাবারের জন্য যে উপযোগী মিনারেল এগুলো গাছকে সাপ্লাই দেয়, কিন্তু বালির নিচে খুব একটা সে সুবিধে করতে পারে না। সেই কারণে ওপরে উঠে উঠে সে এক্সট্রা যা যা দরকার সেগুলো নিতে থাকে। আচ্ছা, এই হলো এই গাছের বৈশিষ্ট্য। কোথায় পাওয়া যায়? সাগর পার, তার মানে আন্দামান নিকোবর, ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গায় কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কি জাতীয় ফরেস্টের অন্তর্গত? টাইডাল ফরেস্ট। এবার আসবে মাউন্টেনিয়াস ফরেস্ট। নামটা শুনেই বুঝতে পারছি, পর্বতের ওপর থাকে। পর্বতের ওপর কেমন ওয়েদার? খুব ঠান্ডা, বরফ পড়ে, তাই তো? বৃষ্টিপাত নেই, জল নেই। তাহলে এই গাছের পাতাগুলো কিরম হয়? এই গাছের পাতাগুলো হয় সরু সরু। কেন? যাতে যখন বরফ পড়বে তখন এই পাতার ওপর পড়ে হড়কে বরফটা নিচে নেমে যেতে পারে, পাতায় আটকে না থাকে। বরফ পাতায় আটকে থাকলে কি হবে? গাছ তার প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড বা রাত্রিরে প্রয়োজনীয় অক্সিজেন কিছুই পাবে না। ওই জন্য তারা কি করে? পাতাগুলোকে সরু করে রাখে যাতে বরফ পড়ে ওখানে আটকে থাকে না, হড়কে নেমে যায়। হড়কে নামতে হবে, সুতরাং পাতাগুলো স্লিপারি হয়। বিখ্যাত আমরা এক্সমাস ট্রি যাকে বলে থাকি, সেই জাতীয় গাছ এখানে অনেক বেশি পরিমাণ পাওয়া যায়। টেম্পারেচার 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। বৃষ্টিপাত 150 সেন্টিমিটারের থেকে 300 সেন্টিমিটার হতে হবে। আচ্ছা, এই গাছ সবুজ হয়, পুরো সবুজ হয়, কিন্তু শীতকালে যখন বরফ পড়ে এই গাছের ওপর বরফ পড়ে এই গাছের পাতা নষ্ট করে দেয় এবং যখন বরফ আস্তে আস্তে সরে যায় এই গাছে আবার সবুজ পাতা জন্মায়। আচ্ছা, এই গাছও ঘন হয়। পাহাড়ের কোলে যখন ঘন বনটা কি ভালো লাগে না? ঘন হয় কেন? বরফে তো ময়েশ্চার আছে, সে তো ময়েশ্চার পাচ্ছে। আর পাহাড়ে কি আছে? আমাদের হিমালয়ে পাললিক শিলা দিয়ে তৈরি, প্রচুর মিনারেলস আছে, খাবার দাবার গাছগুলো খুব ভালো পায়, সুতরাং এভারগ্রিন থাকে। শুধু শীতকালে সমস্যা হচ্ছে বরফ পড়ে যায়, তখন পাতাগুলো বরফের চাপে মরে যায়, কেননা পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন কোনোটাই নিতে পারে না। আচ্ছা, এবার এর যে ডালের বৈশিষ্ট্য সেটা সফট হয়, খুব শক্ত বা হার্ডি হয় না। হ্যাঁ, আর এখানেও কিন্তু খুব ভালো ভালো গাছ পাওয়া যায়। আমাদের হিমালয়ের প্রায় 3 থেকে 4,000 মিটার ওপরে এই ধরনের গাছ দেখা যায়। আলপাইন গ্রাসল্যান্ড দেখা যায়। আচ্ছা, সাদার্ন মাউন্টেন ফরেস্টে আমরা নীলগিরি অঞ্চলে, আন্নামালাই পর্বতে, পালনি হিলসে এই ধরনের ফরেস্ট দেখতে পাই। এদের মধ্যে যেসবগুলো পাওয়া যায়, সিনকোনা পাওয়া যায়, বার্লি পাওয়া যায়। বার্লি কে কে খেয়েছো জানি না, আমরা ছোটোবেলায় আমাদের যদি পেটের কোনো ট্রাবল হতো বার্লি খেতে হতো। সেই বার্লি কিন্তু এই মাউন্টেনিয়াস ফরেস্টের একটা খুব মূল্যবান গাছ, কেননা এর অর্থনৈতিক দিক থেকে এর খুব প্রয়োজনীয়তা আছে। পাইন ট্রি, এক্সমাস ট্রি। আচ্ছা, সিনকোনা
সিঙ্কোনা গাছের ফল আমাদের বুকে কফ জমলে সর্দি কাশির জন্য সিঙ্কোনা হচ্ছে অব্যর্থ ওষুধ। আচ্ছা, এছাড়া দেবদারু গাছের ডাল শৌখিন ফার্নিচার করতে লাগে। ওই জন্য আমরা দেখব পাহাড়ি অঞ্চলে সব কিছুই কাঠের হয়। এই গাছ এর ডাল কিরম সফট, কাটতেও সুবিধে। হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা আজকে ফরেস্টের যে ডিভিশনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি যে তোমাদের এটা ভালো লাগলো। আমাকে জানাবে। এরপরের এতে আমরা পড়ব ফরেস্ট কনজারভেশন কেন দরকার। ফরেস্ট কনজারভেশন কেন দরকার, এক কথায় বললে কেন দরকার। ফরেস্ট না থাকলে জীবন থাকবে না। বাঁচার জন্য অক্সিজেন আসে ফরেস্ট থেকে। ইকোনমিক্যালি সমস্ত কিছু আমরা কিন্তু গাছের ওপর নির্ভরশীল। খাবার থেকে, পোশাক থেকে, ফ্যাশন থেকে গাছ ছাড়া হবে না। গাছ ছাড়া প্রাণী থাকবে না, গাছ ছাড়া ফ্যাশন হবে না, গাছ ছাড়া খাওয়া হবে না। সুতরাং ফরেস্ট কনজারভেশনের খুব প্রয়োজনীয়তা আছে। বাড়ির আশেপাশে প্রয়োজন হলে প্রচুর পরিমাণ গাছ লাগাও, অক্সিজেন দেবে, মন ভালো রাখবে। সবুজ গাছের পাতা ভালো করে তাকিয়ে থাকো 5 থেকে 10 মিনিট, চোখে পাওয়ার লাগবে না। আচ্ছা, এবার এই হলো সমস্ত ব্যাপারটা। সরকারকে একটা ভূমিকা নিতে হবে যাতে ফরেস্ট ঠিকঠাক থাকে। স্যান্ডেলউড প্রভৃতি যেগুলো ইম্পর্টেন্ট গাছ সেগুলো প্রচুর পরিমাণ চুরি হয়, সেই চুরি থেকে গাছগুলোকে বাঁচাতে হবে। কেন? আমি যদি ক্রমাগত গাছ কাটতেই থাকি, গাছ না লাগাই, তাহলে তো একদিন ফরেস্ট শেষ হয়ে যাবে। তখন কোথায় কে চুরি করবে, কিভাবে চুরি করবে? গভর্নমেন্ট কি করে, একটা গাছ যখন কাটে, একটা গাছের কাটার বয়স হয়ে যাওয়ার আগে কিছুদিন আগে আর একটা গাছ লাগায়, তারপর গাছটা কাটে। তাই সরকারের হস্তক্ষেপ কিন্তু খুব দরকার। এছাড়া সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া, যে কিভাবে কি গাছ লাগালে কি কি উপকারিতা আছে, কোন টেম্পারেচারে কি কি গাছ লাগাতে হবে, সেগুলো সবই কিন্তু গভর্নমেন্টের একটা অন্যতম দায়িত্ব। বোঝা গেল? অসুবিধে নেই, লিখে নিও। আমার মনে হয় যে ধরো 3 নাম্বার প্রশ্ন রইল যে ডেজার্ট ফরেস্টের উদাহরণ দাও। ডেজার্ট ফরেস্ট কোথায় হয়, কোন টেম্পারেচারে হয়, কোন সয়েলে হয়, বৈশিষ্ট্য কি? যেমন পাতাগুলো একদম সরু কাঁটায় পরিণত হয়, শেকড় অনেক মোটা, পাতাগুলো ঠিকই হয়। পাতা না, ওগুলো অ্যাকচুয়াল কাণ্ড, ওর মধ্যে জলীয় বাষ্প থাকে। হ্যাঁ, আর এগুলোর ইকোনমিক্যাল দিক কি, এই সমস্তগুলো লিখে পয়েন্ট করে কোয়েশ্চেন তৈরি করবে। যদি কোথাও কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট করে বলবে, আমি কোয়েশ্চেন আনসার তাহলে বুঝিয়ে বলে দেব বা পরের ভিডিওয়ে করে দেব, তাহলে তোমাদের লিখতে সুবিধে হবে। আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা, কেমনভাবে পরীক্ষায় লিখতে হয়, আমি সে নিয়ে আলোচনা করব। তবে যেহেতু প্রথম তোমাদের সেশন শুরু হয়েছে, সেহেতু এখন ভালো করে এই পড়াগুলোকে তৈরি করো। আশা করি অনেক ভালো রেজাল্ট করবে। টাটা, বাই। আবার পরের এপিসোডে অন্য কিছু টপিকস নিয়ে